আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি, যেটার নাম হচ্ছে পর্যায় সারণী অধ্যায়ের গ্রুপ ভিত্তিক বিশ্লেষণ বা আলোচনা আমরা করব এখন। তো দেখো, প্রথমেই আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই দেখো গ্রুপ 1 এর ধাতু, এরা খেয়াল করো। এই গ্রুপ 1 এর যে ধাতুগুলো আছে, গ্রুপ 1 এর কি কি ধাতু আছে তোমরা সবাই জানো। এই যে হাইড্রোজেন, তারপর কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। তোমরা সবাই খাতায় এইভাবে, আমি ঠিক যেভাবে লিখছি গ্রুপ 1 লিখে এভাবে নোট করো যে ক্ষার ধাতুর ইংরেজি নাম হচ্ছে অ্যালকালি মেটাল। তাহলে এরা সবাই গ্রুপ 1 এর ধাতু, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখন এই গ্রুপ 1 এর যারা ধাতু, এই ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে খাতায় এইভাবে নোট করবা গ্রুপ 1, এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম, তাই না? দিয়ে এই গ্রুপের প্রত্যেকটা মৌলকে বলা হয় কি ধাতু বলো? ক্ষার ধাতু বলা হয়, বা ইংরেজি নাম হচ্ছে এই যে ক্ষার ধাতু, যার ইংরেজি নাম হচ্ছে অ্যালকালি মেটাল। আমরা সবাই এভাবে নোট করে নিব, হ্যাঁ, এবং কথা শুনবো, প্রয়োজনে পরবর্তীতে আমরা নোট করতে পারবো। এরপর এখানে হাইড্রোজেন বাদে, এই দেখতে পাচ্ছ এই যে মৌলটা হাইড্রোজেন, এইটা বাদে যত ধাতু দেখতে পাচ্ছ, লিথিয়াম থেকে একদম ফ্রান্সিয়াম পর্যন্ত, এই 6টি ধাতুকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে গ্রুপ 1 এর মৌলসমূহকে ক্ষার ধাতু বলে বা অ্যালকালি মেটাল বলে। এখানে হাইড্রোজেন বাদে যত মৌল আছে সবাইকে ক্ষার ধাতু বলা হয়। প্রশ্ন হচ্ছে গ্রুপ 1 এর ধাতু সমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়? কোশ্চেন 2 মার্কের কোশ্চেন আসবে, এরকম কোশ্চেন আসবে যে গ্রুপ 1 এর মৌলসমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়। এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন, যে গ্রুপ 1 এর ধাতু সমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়। এবার দেখো এই ধাতুগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়। এই ধাতুগুলোকে ক্ষার ধাতু বলার কারণ কি দেখো, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শেখাই এখন। সেটা হচ্ছে এই প্রথম হয়তোবা তোমরা আমার কাছে বিক্রিয়া শিখতেছো, 9 এর বাচ্চারা, খেয়াল করো। তো ক্ষার ধাতু যোগ পানি উৎপন্ন হবে ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখন যদি বলা হয় যে গ্রুপ 1 এর ধাতু সমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়, তখন উত্তর হচ্ছে গ্রুপ 1 এর মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয় কারণ গ্রুপ 1 এর মৌলসমূহ তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে যারা গ্রুপ 1 এর মৌল, তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওকে, একজন হাত তুলছো, কিছু বলতে চাও নাকি এমনি হাত তুলছো? আচ্ছা, একজন প্রশ্ন করছো, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য, যে কেন হাইড্রোজেন ক্ষার ধাতু হয় না। তোমার জানার জন্য বলি, হাইড্রোজেন অ্যাকচুয়ালি ধাতুই না, এটা হচ্ছে অধাতু। হাইড্রোজেন অধাতু। হাইড্রোজেনকে রাখা হয়েছে গ্রুপ 1 এ, ধাতুর গ্রুপে রাখা হয়েছে, কিন্তু হাইড্রোজেন ধাতুই না, অধাতু। তাহলে গ্রুপ 1 এর মৌলসমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ গ্রুপ 1 এর মৌলসমূহ যারা ক্ষার ধাতু, তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার দেখো বিক্রিয়া, যদি আমরা প্রথমেই তোমাদের খুব অতি পরিচিত একটা মৌল সোডিয়াম নিয়ে কাজ করি, তাহলে প্রথমে আমরা সোডিয়াম নিলাম, যোগ এর সাথে যখন পানি যোগ করব তখন কি উৎপন্ন হবে? দেখো, সোডিয়াম যুক্ত ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। কমেন্টে জানাও দেখি সবাই, হাইড্রোক্সাইডের যোজনী কত? কমেন্টে জানাও দেখি। ওকে, অনেক ধন্যবাদ জানাচ্ছ 1। তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH, অর্থাৎ সোডিয়ামের যোজনী 1, হাইড্রোক্সাইডের যোজনী 1, তাই এখানে কোনো যোজনী ট্রান্সফার হয় নাই, যোগ হাইড্রোজেন গ্যাস। এই যে ঊর্ধ্বমুখী তীর চিহ্ন দিয়ে গ্যাস বোঝায়। তাহলে দেখো গ্রুপ 1 এর ধাতু সোডিয়াম, সেটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখান থেকে সোডিয়াম আর পানি থেকে OH মিলে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। একইভাবে যদি আমরা পটাশিয়ামের সাথে পানি যোগ করি, তাহলে কমেন্ট করো দেখি কি উৎপন্ন হবে। সবাই কমেন্ট করো দেখি। ওকে, অনেক ধন্যবাদ কমেন্ট করছো। পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দেখো KOH যোগ H2। এবার যদি আমরা রুবিডিয়ামের মধ্যে পানি যোগ করি, তাহলে উৎপন্ন হবে কি? রুবিডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস। নিশ্চয়ই বুঝে গেছো, রুবিডিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস। এইবার যদি আমরা
সিজিয়াম নেই। অনেকে প্রশ্ন করতো লিথিয়াম লিখেন নাই কেন? হ্যাঁ, লিথিয়াম লিখলেও তাই হতো, লিথিয়াম লিখলেও তাই হতো। যেহেতু আমি এটা প্রথমে লিখে নাই, আমি তোমাকে এখন দেখাতে পারি। লিথিয়াম, লিথিয়াম যোগ পানি, তাহলে কি উৎপন্ন হবে? লিথিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস। এবার তাহলে কি থাকলো? সিজিয়াম থাকলো। তো সিজিয়াম যোগ পানি কি হবে? এই দেখো সিজিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস। এখানে খেয়াল করেছো কিনা জানি না, এই সবগুলা ধাতুর যোজনী কিন্তু এক। তোমরা যখন আমার কাছে প্রথমে 9-এ পড়া শুরু করো তখন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম গ্রুপ 1-এর যে মৌলগুলো রয়েছে তাতে সবার যোজনী এক, আর হাইড্রোক্সাইডের যোজনী এক বলে তোমরা নিজেরা বলতেছো। তাহলে গ্রুপ 1-এর ধাতু আর হাইড্রোক্সাইড মিলে ক্ষার তৈরি করছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার ফ্রান্সিয়ামের বিক্রিয়া দেখো আমরা কিন্তু লিখি নাই। কেন ফ্রান্সিয়ামের বিক্রিয়া লিখলাম না? কারণ হচ্ছে এই ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। তুমি খেয়াল করে দেখো যে হাইড্রোজেন 1, লিথিয়াম 3, তারপর 11, তারপর 19, তারপর 37, তারপর 55, তারপর 55-র সাথে 32 যোগ করলে 87 হয়। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, যাদের পারমাণবিক সংখ্যা 82-র চাইতে বেশি, ওই সব মৌল হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল। রেডিও অ্যাক্টিভ মানে কি? তেজস্ক্রিয় মৌল। তাই এই তেজস্ক্রিয় মৌলগুলার বিক্রিয়াগুলা সাধারণ যে রাসায়নিক বিক্রিয়া তার মতো হয় না, এরা অন্য ধরনের বিক্রিয়া দেয়, নিউক্লিয় বিক্রিয়া দেয়। যার কারণে কোথাও দেখবা না যে তেজস্ক্রিয় মৌলের কোনো বিক্রিয়া তোমাকে এখানে দেখানো হচ্ছে। দ্যাটস ওয়াই এইখানে ফ্রান্সিয়ামও ক্ষার ধাতুর গ্রুপে আছে এবং তার মধ্যে ক্ষার ধাতুর মতো বৈশিষ্ট্য রয়েছে, বাট তার বিক্রিয়া দেখানো হবে না, এই কয়েকটার মধ্যে থেকে বিক্রিয়া দেখানো হবে। তাহলে আবার যদি আমরা বলি যে গ্রুপ 1-এর ধাতুগুলাকে ক্ষার ধাতু বলা হয়, কেন গ্রুপ 1-এর ধাতুগুলাকে ক্ষার ধাতু বলা হয়? কারণ এই ধাতুগুলার পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। দ্যাটস ওয়াই এদেরকে ক্ষার ধাতু বলা হয়। নিশ্চয়ই বুঝে গেছো। এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা ক্ষার আছে, যেমন একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমি এই ক্ষার দুইটা নিয়ে কথা বলতে চাই একটু। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এর অপর নাম কি? অপর নাম হচ্ছে কস্টিক সোডা। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম কস্টিক পটাশ, কস্টিক পটাশ। ওকে, এই দেখো এই কস্টিক শব্দের অর্থ কি? এই কস্টিক শব্দের অর্থ কি? কস্টিক শব্দের অর্থ হচ্ছে পোড়ানো। কস্টিক শব্দের অর্থ হচ্ছে পোড়ানো, মানে এরা অনেক তীব্র ক্ষার, অনেক গুরুত্বপূর্ণ তীব্র ক্ষার। তীব্র ক্ষার এই জন্য এইটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে যার নাম হচ্ছে কস্টিক। কস্টিক শব্দের অর্থ কি? পোড়ানো। মানে এই ক্ষারগুলো এতটার তীব্র যে একদম জ্বালায় পোড়ায় দেয় আর কি। বলো, কোশ্চেন করছো, আর একবার বলেন। আচ্ছা, হাইড্রোজেনকে কেন অ্যালকালি মেটালের গ্রুপে রাখা হয়েছে? এটা আমাদের একটা আলোচনায় আছে। এটা নিয়ে একটা আলোচনায় আছে। হ্যাঁ, কে প্রশ্ন করতে চাও? বলো, কি প্রশ্ন করতে চাও? যেটা হচ্ছে কস্টিক, তারপর এটা কি পটাকা নাকি? পটাশ, কস্টিক পটাশ, পটাশ। দেখো এই যে কস্টিক পটাশ, কারণ সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল। যাদের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি তারা সবাই কি? 82-র চাইতে বেশি, তারা সবাই তেজস্ক্রিয় মৌল। ওকে, একজন বলছে NaOH, আবার বোঝান। NaOH কি বোঝাবো? মানে কস্টিক সোডা কেন এটা? NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার নাম। তার অপর নাম হচ্ছে কি? কস্টিক সোডা। ওকে, ক্লিয়ার? ফ্রান্সিয়াম তো সাধারণ বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করবে না, এটা রেডিও অ্যাক্টিভ বলে। তার মানে কি নিউক্লিয় বিক্রিয়া করার কোনো সম্ভাবনা আছে? না, নিউক্লিয় বিক্রিয়া অন্য একটা জিনিস, এই আলোচনার মধ্যে এটা ঢুকায় না। নিউক্লিয় বিক্রিয়া মানে নিউক্লিয়াসেরই পরিবর্তন হবে এবং নিউক্লিয় বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে ওই মৌলের কোনো অস্তিত্বই থাকে না, নিউক্লিয়াসই ভেঙে যায়। নিউক্লিয়াস ভেঙে গেলে মৌলটা অন্য মৌলের রূপান্তর হয়ে যায়, এটা অন্য বিষয়, এটা নিয়ে আর কথা না বললে হবে। স্বপ্নিল বলছো NaOH-টা আবার বোঝান। NaOH কি আবার বোঝাবো? বলো। এটা কি আলফা কণা বিচ্ছুরণ করে? হ্যাঁ, এটা আলফা কণা বিচ্ছুরণ করে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডটা বুঝি নাই, পড়ানো বুঝি নাই। ওকে, পড়ানো বুঝো নাই। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক সোডার নাম। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, এরা সবাই ক্ষার ধাতু, কারণ এরা সবাই ক্ষার ধাতু, কারণ এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, দেখে এরা সবাই ক্ষার ধাতু। বলো, আর কি বুঝো নাই? যদি আমরা এই গ্রুপকে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডকে কেন ক্ষার ধাতু, মানে গ্রুপ 1-এর মৌলগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়, এটা বুঝে থাকি, পরবর্তী আলোচনা চলে যাব। তেজস্ক্রিয় মৌল কেন ক্ষারের সাথে পানির সাথে বিক্রিয়া করে না?
আচ্ছা, আমরা তোমাকে বারবার বলছি তেজস্ক্রিয় মৌল পানির সাথে বিক্রিয়া করে বা করে না, এরকম বিষয় না। তেজস্ক্রিয় মৌল মানে যে মৌলের নিউক্লিয়াসে আঘাত করলে এটা ভেঙে অন্য মৌলের রূপান্তর হয়, নিউক্লিয়াসটাই ভেঙে যায়। সেটা পানির সাথে বিক্রিয়া করা বা না করা এটা অন্য প্রসঙ্গ। তেজস্ক্রিয় মৌলের বিক্রিয়া নিয়ে আপাতত কোনো আলোচনা করারই দরকার নাই, কারণ এই ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নাই। এই আইডিয়াটা ক্লিয়ার হবে অষ্টম অধ্যায়ে, দেখে তোমরা বুঝতে পারো না। ওকে, আচ্ছা, সবাই একটু কমেন্ট করো এই গ্রুপ 1-এর এই পড়াটা বুঝেছো কিনা, সবাই কমেন্ট করো দ্রুত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখো এখান থেকে পরীক্ষা, আমরা তো প্রশ্ন বুঝলাম, এখান থেকে কিভাবে প্রশ্ন হয় এবং এখান থেকে আমরা উত্তর করব কিভাবে, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। আমরা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কেমন হবে এবং উত্তর কিভাবে করব। ওকে, যারা কমেন্ট করছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যদি খেয়াল করি এখন এইখানে খেয়াল করো, দেখো পরীক্ষায় প্রশ্ন কিভাবে হয় এবং কিভাবে তার উত্তর করতে হয়। যেমন দেখো আমরা একটা ডেমো কোশ্চেন দিয়ে রাখছি তোমার লেকচার বুকের 38 নাম্বার, নিশ্চয়ই সবাই খেয়াল করতে পারছো, নিশ্চয়ই সবাই খেয়াল করতে পারছো 38 নাম্বার, যে গ্রুপ 1-এর হাইড্রোজেন ব্যতীত অন্যান্য মৌলকে ক্ষার ধাতু বলা হয় কেন। কিছুক্ষণ আগে তো প্রশ্ন করছিলা যে হাইড্রোজেনকে কেন ক্ষার ধাতু বলা হয় না, তো আমরা তো বলেছি হাইড্রোজেন কোনো ধাতুই না, অধাতু, তাই ক্ষার ধাতু বলা হয় না। দেখো এখানে সব বিক্রিয়া তোমাকে দেখানো হচ্ছে, নিশ্চয়ই ক্লিয়ার, আমাকে জানাও ক্লিয়ার কিনা। এরপর চলে যাই, দেখো পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন আসে, পরীক্ষায় কিভাবে এখানে প্রশ্ন আসে খেয়াল করে দেখো। এখান থেকে কতবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন হচ্ছে একটু খেয়াল করো। বলছে পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো। বোর্ডে প্রশ্ন আসছে অনেকবার। এরপর সোডিয়াম একটি ক্ষার ধাতু, ব্যাখ্যা করো। লিথিয়াম একটি ক্ষার ধাতু, ব্যাখ্যা করো। রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন। বোর্ড পরীক্ষায় দেখো কতবার প্রশ্ন আসছে, কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে বুঝতে পারছো। এখান থেকে যেটা বলবে, যদি সোডিয়াম বলে তখন বলবো যে গ্রুপ 1-এর হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌলকে ক্ষার ধাতু বলে, এদের মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য আছে এবং এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বলে এদের ক্ষার ধাতু বলা হয়। এবং দেখো এখানে বিক্রিয়া দেয়া আছে। যদি কখনো শুধুমাত্র সোডিয়ামের কথা বলে তখন এই কথাগুলো লেখার পর শুধু সোডিয়ামের বিক্রিয়াটা দেখাবো। যদি এখানে বলে রুবিডিয়ামের কথা তাহলে খালি রুবিডিয়ামের বিক্রিয়া দেখাবো। আর যদি বলে গ্রুপ 1-এর সব মৌলের কথা তাহলে এখানে বিক্রিয়া আমরা সবগুলোই দেখাবো। আমার মনে হয় বুঝে গেছো তোমরা। 40 নাম্বার কোশ্চেন দাগায় ফেলো এবং 38 নাম্বার কোশ্চেনও দাগায় ফেলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব গ্রুপ 2 নিয়ে কথা বলবো। আমরা গ্রুপ 2 নিয়ে আমরা কথা বলতে চাই তোমাদের সাথে। দেখো এখানে এই দেখো গ্রুপ 2, নিশ্চয়ই দেখতে পাচ্ছ গ্রুপ 2 এর মৌলগুলো কি কি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। এই গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু, যার ইংরেজি নাম অ্যালকালাইন আর্থ মেটাল। ইংরেজি নাম হচ্ছে গ্রুপ 2 এর যত ধাতু আছে এই গ্রুপ 2 এর ধাতুগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। অ্যালকালাইন এবং অ্যালকালাইন আর্থ মেটাল। একজন বলছো অ্যালকালি আর অ্যালকালাইনের মধ্যে পার্থক্য কি, না একই কথা, একই কথা, অসুবিধা নাই। অ্যালকালাইন এবং অ্যালকালির মধ্যে পার্থক্য নাই, ঠিক আছে, মনে রাখবা। তাহলে মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 2 এর ধাতুগুলোকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, গ্রুপ 2 এর ধাতু না, যারা গ্রুপ 2 এর মৌল, যারা গ্রুপ 2 এর মৌল এদের যৌগ মাটিতে থাকে। যেমন ধরো তুমি প্রকৃতিতে গিয়ে ক্যালসিয়াম পাবা না, কিন্তু ক্যালসিয়ামের যৌগ পাবা। প্রকৃতিতে গিয়ে তুমি ক্যালসিয়াম পাবা না, কি পাবা, ক্যালসিয়ামের যৌগ পাবা। আবার ম্যাগনেসিয়াম পাবা না, ম্যাগনেসিয়ামের যৌগ পাবা। যেহেতু এই গ্রুপ 2 এর ধাতুগুলার যৌগগুলা মাটির উপাদান হিসেবে পাওয়া যায়, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এবং গ্রুপ 1-এর ধাতুর মতো এদের মধ্যে আবার ক্ষারীয় বৈশিষ্ট্য আছে। দ্যাট মিনস এরা পানির সাথে যুক্ত হয়ে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বলো গ্রুপ 2 এর যারা ধাতু ছিল তারা কেন গ্রুপ 1-এর যারা ধাতু ছিল তাদেরকে ক্ষার ধাতু কেন বলা হতো, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতো, এজন্য তাদেরকে ক্ষার ধাতু বলা হতো। তাহলে গ্রুপ 2 এর যারা ধাতু তাদেরকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, কারণ এদের মধ্যে গ্রুপ 1-এর ধাতুর মতো ক্ষারীয় বৈশিষ্ট্য আছে। আবার এই গ্রুপ 2 এর যারা ধাতু তাদের যৌগকে মাটিতে পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। ওকে, আচ্ছা, আরেকজন বলছো আবার বলেন। ওকে, আমি যদি আবার বলি, যারা গ্রুপ 2 এর ধাতু তাদের এই মৌলের যৌগগুলা মাটিতে পাওয়া যায় দেখে তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। মৃৎ শব্দটা আসছে এই গ্রুপ 2 এর ধাতুগুলাকে মাটিতে পাওয়া যায় বলে মৃৎ শব্দটা আসছে। আর ক্ষার ধাতু কারণ এদের মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে চলো আমরা এখন বিক্রিয়া নিয়ে কথা বলি। আবার একইভাবে বিক্রিয়া নিয়ে কথা বলি। খাতায় তোমরা লিখে নাও যে গ্রুপ 2 এর ধাতু সমূহকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 2 এর ধাতু সমূহকে কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, বলো কেন বলা হয়। কারণ এদের যৌগ মাটিতে পাওয়া যায়, এদের যৌগ মাটিতে পাওয়া যায় এবং এদের মধ্যে গ্রুপ 1-এর ধাতুর মতো ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, তাই এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে।
আচ্ছা, গ্রুপ 2 এর প্রতিটি মৌল মাটির উপাদান না, বেশিরভাগ মৌল মাটির উপাদান। আচ্ছা, এবার দেখো মৃৎক্ষার ধাতু যোগ পানি একইভাবে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে যারা মৃৎক্ষার ধাতু তারা একইভাবে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বুঝতে পারছো? কিন্তু তাহলে এদেরকে এই মৃৎ শব্দটা দেওয়া হলো কেন? ক্ষার ধাতু দিলেই তো হতো। এদের এই মৌলগুলার যৌগগুলো আবার মাটিতে পাওয়া যায়, এজন্য মৃৎ শব্দটি নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা দেখব, প্রথমে বেরিলিয়াম নিয়ে কথা বলি। এই যে দেখতে পাচ্ছ বেরিলিয়াম, এ কিন্তু পানির সাথে কোন রকম বিক্রিয়া করে না, নো রিঅ্যাকশন, পানির সাথে বিক্রিয়া করে না। যারা বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে না, কোনো বিক্রিয়া করে না, ঠিক আছে? হ্যাঁ, বি এর ফুল ফর্ম বেরিলিয়াম, ব্যারিয়াম, বি এতে ব্যারিয়াম, ওকে। বেরিলিয়াম পানির সাথে কোনো বিক্রিয়া করে না। ম্যাগনেসিয়াম, যদিও একে মৃৎক্ষার ধাতু বলা হয়, যদিও এদের মৃৎক্ষার গ্রুপের সাথে এর মিল রয়েছে, দেখে মৃৎক্ষার গ্রুপে রাখা হচ্ছে, একেও মৃৎক্ষার বলা হয়, কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না। প্রশ্ন হচ্ছে কেন করে না? কারণ এর সক্রিয়তা অনেক কম। এটা পানির সাথে বিক্রিয়া করার মতো সক্রিয় না। পানির সাথে যুক্ত করলে কিছুই হয় না, কোনো প্রতিক্রিয়াই থাকে না এর, কারণ এ অত্যন্ত কম সক্রিয়। ওকে, এবার আসো ম্যাগনেসিয়ামের মধ্যে যদি পানি যোগ করো, তাহলে স্বাভাবিকভাবে ঠান্ডা পানির সাথে ম্যাগনেসিয়াম কখনো বিক্রিয়া করবে না। তবে যদি আমরা এই ম্যাগনেসিয়ামের মধ্যে পানি যোগ করি এবং তাপ দেই প্রায় 100 ডিগ্রি পর্যন্ত, বা ম্যাগনেসিয়ামের মধ্যে যদি আমরা গরম পানি দেই, ম্যাগনেসিয়ামের মধ্যে পানি দেই এবং তাপ দেই 100 ডিগ্রি পর্যন্ত, বা ম্যাগনেসিয়ামের মধ্যে যদি আমরা গরম পানি দেই, তখন ঠিকই কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? দেখো, তোমরা কিছুক্ষণ আগেই বললা হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে OH এবং তোমার তার যোজনী হচ্ছে 1। আর গ্রুপ 2 এর সকল ধাতু যোজনী কত? কমেন্ট করো দেখি সবাই। গ্রুপ 2 এর সকল ধাতু যোজনী কত? এই দেখো, সবাই কমেন্ট করছে, অনেক ধন্যবাদ। গ্রুপ 2 এর সকল ধাতু যোজনী কিন্তু 2। তাই এখানে দেখো MgOH2 হয়েছে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার চলে আসি আমরা ক্যালসিয়াম নিয়ে কথা বলার জন্য। এই দেখো, ক্যালসিয়াম যোগ পানি, তাহলে এখন কি উৎপন্ন হবে? এই ক্যালসিয়াম কিন্তু স্বাভাবিক ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করবে, কোনো ঝামেলা নাই। ক্যালসিয়াম নিয়ে কোনো ঝামেলা নাই। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ, বিই কি তাহলে অ্যালকালাইন আর্থ মেটাল হবে? হ্যাঁ হবে, বাট এর বৈশিষ্ট্য খুবই কম দেখে সে পানির সাথে বিক্রিয়া করে না। গ্রুপ 2 এ কেন রাখা হয়েছে? কারণ গ্রুপ 2 এর সাথে তার ইলেকট্রন বিন্যাস মিলে যায়। আরো অনেক বিষয় আছে, শুধু তো এই পানির সাথে বিক্রিয়া করাটাই তো গ্রুপ 2 এ থাকার কারণ না, আরো অনেক কারণ আছে, তাই না? তখন সেখানে তুমি আরো বাকিগুলা পড়লে বুঝতে পারবা। দেখবা গ্রুপ 2 এর অন্যান্য মৌলের ইলেকট্রন বিন্যাস যেমন, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তেমন, এজন্য তাকে রাখা হয়েছে। আমরা কথা বলবো যে কাকে কোন গ্রুপে রাখা হয়েছে, এটা নিয়ে কথা হবে। দেখো, খেয়াল করো, তাহলে আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে গ্রুপ 2 এর বেরিলিয়াম পানি, তাহলে বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া করে না, তাহলে এমসিকিউ পরীক্ষা আসবে নিচের কোনটি পানির সাথে বিক্রিয়া করে না? উত্তর হবে কি? বেরিলিয়াম। ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, কিন্তু কার সাথে না? ঠান্ডা পানির সাথে না। কোন পানির সাথে বিক্রিয়া করে? গরম পানির সাথে বিক্রিয়া করে, বা ম্যাগনেসিয়ামের মধ্যে পানি যোগ করে তাপ দিতে হয়, তবে বিক্রিয়া করে, এবং ঠিকই সে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ বেরিলিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের সক্রিয়তাটা একটু বেশি। ক্যালসিয়াম থেকে স্বাভাবিকভাবেই ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে, যেমন ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। একইভাবে স্ট্রনশিয়াম পানির সাথে যুক্ত হয়ে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, যোগ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। একইভাবে ব্যারিয়াম পানির সাথে যুক্ত হয়ে ব্যারিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ব্যারিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। বলতো এই রেডিয়াম, রেডিয়ামের পারমাণবিক সংখ্যা 88, তাহলে আমরা এর বিক্রিয়া দেখাবো নাকি দেখাবো না? বলো দেখি। না, কেন দেখাবো না? কারণ এই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ওকে। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ, তাই আমরা এই বিক্রিয়াটা দেখাবো না। এখানে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিন্ন নাম নিয়ে কথা বলতে চাই। এই দেখো, তাহলে আমরা সবাই বুঝে গেছি গ্রুপ 2 এর ধাতুগুলোকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়। কারণ গ্রুপ 2 এর ধাতুগুলার অনেক যৌগ মাটিতে পাওয়া যায়, এবং এরা পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?
ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেহেতু এর মধ্যে এদের যৌগ মাটিতে পাওয়া যায় এবং এদের মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য রয়েছে, তাই গ্রুপ 2 এর ধাতু সমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়। আমার মনে হয় এই ব্যাপারটা বুঝে যাওয়ার কথা। এবার এখানে দেখো প্রত্যেকটা গ্রুপ 2 এর ধাতুর কিভাবে পানির সাথে বিক্রিয়া হয়, সেই বিক্রিয়া আমরা তোমাদেরকে দেখিয়েছি। যখন পরীক্ষায় প্রশ্ন দিবে তখন আমাদেরকে এভাবে বিক্রিয়া সহ লিখতে হবে। এবার দেখো, তোমরা অনেকে হয়তো বিক্রিয়া ভয় পাও, নিশ্চয়ই ফার্স্ট টাইম বিক্রিয়া পড়ছো, তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অনেকগুলো নাম দেখলা। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে এরকম 5টা নামে ডাকা হয়। একটা তো পড়লা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, প্রথমটা তো পড়লা ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, প্রথমটা তো পড়লাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দ্বিতীয়টা হচ্ছে কলিচুন। 3 নাম্বারটা হচ্ছে চুনের পানি। 4 নাম্বারটা হচ্ছে এই চুনের পানির ইংরেজি নাম লাইম ওয়াটার বা লাইম অফ ওয়াটার। ঠিক আছে, লাইম অফ ওয়াটার। এরপর পঞ্চমটা হচ্ছে স্ল্যাকেড লাইম। এই দেখো স্ল্যাকেড লাইম, খেয়াল করছো? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 5টা নাম পেলাম আমরা। ওকে, ঠিক আছে, আমি অপেক্ষা করছি বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আমরা 5টা নাম পেয়ে গেলাম। ওকে, ডান। দেখো খেয়াল করো, এখানে খেয়াল করো। এখন আমরা যে কোশ্চেনগুলা, এই দেখো, আমরা 41 নাম্বার কোশ্চেন দেখো পরীক্ষায় কতবার আসছে। মৃৎক্ষার ধাতু বলতে কি বোঝায়? গ্রুপ 2 এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো। ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম একটি মৃৎক্ষার ধাতু। বেরিলিয়াম বা ক্যালসিয়াম বা স্ট্রনশিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ম্যাগনেসিয়াম একটি মৃৎক্ষার ধাতু, ব্যাখ্যা করো। কত ধরনের পরীক্ষায় কোশ্চেন আসতেছে খেয়াল করো। এই দেখো এখানে ম্যাগনেসিয়াম যোগ পানি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যোগ হাইড্রোজেন গ্যাস, ক্যালসিয়াম যোগ পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম যোগ পানি, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, ব্যারিয়াম যোগ পানি, ব্যারিয়াম হাইড্রোক্সাইড। এই খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ। তো পর্যায় সারণীর গ্রুপ 2 নং গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম, এই 6টি মৌলকে মৃৎক্ষার ধাতু বলে। এই ধাতুগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, আবার এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এই জন্য সামগ্রিকভাবে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। উল্লেখ্য যে বেরিলিয়াম পানির সাথে বিক্রিয়া না করলেও ম্যাগনেসিয়াম অধিক তাপমাত্রায়, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং ব্যারিয়াম স্বাভাবিক তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই ধাতব মৌলগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এদের ক্ষারীয় ধর্ম থাকায় এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। বলো এই গ্রুপ 2 কে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়, এটা ক্লিয়ার কিনা? ওকে, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছো, অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব পরবর্তী আলোচনায়, পরবর্তী গ্রুপে। এই দেখো, দেখতেই পাচ্ছ কয়েন মেটাল বা কয়েনেজ মেটাল, গ্রুপ 11। গ্রুপ 11 মৌল সমূহকে বলা হচ্ছে কি? এই দেখো, গ্রুপ 11 যে মৌলগুলো আছে, কপার, সিলভার, গোল্ড, রঞ্জেনিয়াম। গ্রুপ 11 তো মোট 4টা মৌল আছে। দেখো, গ্রুপ 11 তো মোট 4টা মৌল আছে। কি কি? কপার, সিলভার, গোল্ড এবং রঞ্জেনিয়াম। এদেরকে একত্রে বলা হয় কয়েন মেটাল। প্রশ্ন, দুঃখিত, গ্রুপ 11 মৌল সমূহকে কেন মুদ্রা ধাতু বলা হয়? আচ্ছা, এটা নিয়ে আমি ছোট্ট করে একটু ব্রিফ করে দিই, তাহলে হবে, লিখে নিলে হবে। এই যে কপার, এই যে সিলভার, এই যে গোল্ড, প্রাচীনকালে এই 3টি মৌল দিয়ে মুদ্রা বানানো হতো। আমরা যেমন এখন অর্থনৈতিক বিনিময় করি কি দিয়ে? টাকার নোট দিয়ে, কাগজের নোট দিয়ে বিনিময় করি। আগের যুগে, প্রাচীনকালে এরকম কাগজের নোট ছিল না। তখন গোল্ড কয়েন, ব্রোঞ্জ কয়েন, যে কপার এবং টিন মিশালে কিন্তু ব্রোঞ্জ হয়ে যায়। কপার, সিলভার এবং গোল্ড, এগুলো দিয়ে বিনিময় করা হতো। একজন আরেকজনকে গোল্ড কয়েন দিত, কোনো কিছু বিনিময় করত, কপার কয়েন দিত বা ব্রোঞ্জ কয়েন, এগুলো দিয়ে বিনিময় হতো। এজন্য প্রাচীনকালে যেহেতু মুদ্রা হিসাবে এই 3টি ধাতুকে ব্যবহার করা হতো, দেখে এই গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতু গ্রুপ। যদিও এই যে রঞ্জেনিয়াম, এই মৌলটি খুব রিসেন্ট, হয়তো 10 বা 15 বছর আগে আবিষ্কার হয়েছে। তখন তো মুদ্রা হিসাবে কাগজের নোট চলে আসছে। 2012 সালেও না, 12 সালে ইউপ্যাক সম্মেলনে মনে হয় একে অ্যাপ্রুভ করা হয়। তার আগ পর্যন্ত কিন্তু এই রঞ্জেনিয়াম মৌলটি ছিল না। অর্থাৎ 15 বছরের মধ্যেই রঞ্জেনিয়াম হয়তো আবিষ্কার হয়েছে। তাই তখন কাগজের নোট দিয়েই আসলে মুদ্রা বিনিময় হতো। আর বাকি 3টি মৌল গ্রুপ 11-তে আগে থেকেই আছে এবং এদেরকে দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো, বলে এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। বলো, গ্রুপ 11 মৌল সমূহকে কেন মুদ্রা ধাতু বলা হয়? এটা নিশ্চয়ই ক্লিয়ার কিনা আমাকে জানো। আর জি কে মুদ্রা হিসাবে ইউজ করা হতো না?
রঞ্জেনিয়ামকে মুদ্রা হিসেবে কখনোই ব্যবহার করা হতো না। মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো শুধুমাত্র কপার, সিলভার এবং গোল্ডকে। রঞ্জেনিয়াম আবিষ্কার হয়েছে যখন, তখন মুদ্রা হিসাবে শুধু কাগজের নোটই প্রচলন ছিল। এখন কিন্তু আর কোনো ধাতু দিয়ে মুদ্রা হয় না। ওকে, ওরা কি কোনো বিক্রিয়া করে কিনা? হ্যাঁ, কপার তো বিক্রিয়া করে, সিলভার তো বিক্রিয়া করে। সিলভার খুবই কম বিক্রিয়া করে, বাট কপার তো বিক্রিয়া করে। আর গোল্ড বিক্রিয়া করে না বললেই চলে। গোল্ড যদি বিক্রিয়া করতে তাহলে কি হইতো? ধরো কেউ হাতে বা কানে অর্নামেন্ট পরে আছে, কোনো কিছুর সাথে বিক্রিয়া করলে তো তখন এটা নষ্ট হয়ে যেত। গোল্ড বিক্রিয়া করে না, গোল্ডকে বলা হয় নিষ্ক্রিয় ধাতু। সিলভার বিক্রিয়া করে বাট কম বিক্রিয়া করে, সিলভারকে বলা হয় কম সক্রিয় ধাতু। কপারও কম সক্রিয় ধাতু, বাট গোল্ডের থেকে মানে গোল্ড করেই না একদম বিক্রিয়া, খুবই রেয়ার, করে না বললেই চলে। যা করে সেটাকে করে না বললেই চলে। সিলভার এবং কপার খুবই অল্প পরিমাণ বিক্রিয়া করে। ওকে, ব্রোঞ্জ কি মেটালিক কম্পাউন্ড? না, ব্রোঞ্জ হচ্ছে মেটালিক কম্পাউন্ড না। কম্পাউন্ড মানে তো বোঝায় যৌগ। এটা হচ্ছে অ্যালয়। অ্যালয় মানে দুইটা মেটালকে একত্রে মিক্স করা হয়, মিশ্রণ করা হয়, দুইটা মেটালকে একত্রে মিক্স করা হয়, বাট মেটালিক যৌগ না, সংকর মিক্সড করা হয়। ধরো কপার এবং টিনকে গলায়া একত্রে মিক্স করা হয়, তখন সেটা ব্রোঞ্জ হয়ে যায়। আচ্ছা, ওদের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা পরে আলোচনা করা হবে। হ্যাঁ, এখন তো ওই বিক্রিয়ার পড়া না, বিক্রিয়ার পড়া যখন হবে তখন আলোচনা করা হবে। আমরা জাস্ট এখন একটা কোশ্চেনই জানতেছি যে কেন গ্রুপ 11 মৌলসমূহকে মুদ্রা ধাতু বলা হয়। আমার মনে হয় বুঝে গেছো। হ্যাঁ, আচ্ছা স্যার, গোল্ড কি মার্কারির সাথে বিক্রিয়া করে না? আচ্ছা, এই আলোচনাগুলো অন্য সময় হবে, কে কার সাথে বিক্রিয়া করে, কে কার সাথে করে না, এইটা এখানকার আলোচনা না। গোল্ড নিষ্ক্রিয় ধাতু, বিক্রিয়া করে না বললেই চলে। বিশেষ প্রক্রিয়ায় তাকে বিক্রিয়া করানো হয়, কিভাবে করানো হয় সেটা এইখানকার আলোচনা নয়। ওকে, এরপর আমরা চলে যাই পরের আলোচনায়। তাহলে আমরা অলরেডি 3টা গ্রুপ পড়ে ফেললাম। এই দেখো আমাদের লেকচার বুকে যে কোশ্চেন আছে, তোমাদের নিশ্চয়ই সবার কাছে লেকচার বুক আছে। 903-এর ছেলে মেয়েরা কারা কারা আছো কমেন্ট করো দেখি। তোমরা তো লেকচার বুক পাও না, আগামীকালকে ক্লাসে পেয়ে যাবা, নাকি পেয়ে গেছো? 903, এই দেখো 42 নাম্বার যে কোশ্চেন তোমাদের লেকচার বুকের। 42 নাম্বার। ওকে, মুদ্রা ধাতু কাকে বলে? গ্রুপ 11-র মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয় কেন? কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন? সিলভারকে মুদ্রা ধাতু বলা হয় কেন? এরকম প্রশ্ন আসবে, তাহলে বলতে হবে। ওকে, আগামী ক্লাসে নিয়ে নিবা। হ্যাঁ, আগামী ক্লাসে নিয়ে নিবা, এগুলো লিখে রাখো। তাহলে গ্রুপ 11-র যে মৌলগুলো আছে, কপার, সিলভার, গোল্ড, রঞ্জেনিয়াম, এর মধ্যে প্রথম 3টি মৌল দিয়ে মুদ্রা তৈরি করা হতো, তাই এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যমে হিসাবে এটা ব্যবহার করা হতো। ওকে, এইবার আমরা পড়বো গ্রুপ 17। গ্রুপ 17 পড়বো আমরা। দেখো, এই দেখো গ্রুপ 17, নাম কি? হ্যালোজেন। ওকে, খেয়াল করছো কিনা জানি না, নাম হচ্ছে হ্যালোজেন। খেয়াল করি, তাহলে বলা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন এবং টেনেসিন। দেখো গ্রুপ 17-এর মৌল, এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন। একই টাইপের কোশ্চেন, গ্রুপ 17-এর মৌলসমূহকে কেন হ্যালোজেন বলা হয়? গ্রুপ 17-এর মৌলসমূহকে কেন হ্যালোজেন বলা হয়? এই যে গ্রুপ 17 কি বলা হচ্ছে? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন অ্যান্ড টেনেসিন। এই দেখো এই গ্রুপ 17-এর মৌল, এদেরকে হ্যালোজেন বলা হয় কেন? আচ্ছা, তো এখন আমরা কোশ্চেনে দেখবো গ্রুপ 17। আমি যখন পড়াচ্ছি তখন কমেন্ট করার থেকে বিরত থাকো। ওকে, সময় দিব কোশ্চেন করে, তখন উত্তর দিও। গ্রুপ 17-এর মৌলসমূহকে হ্যালোজেন বলা হয় কেন? তো এর ব্যাখ্যা হিসেবে আমরা যেটা তোমাকে দেখাতে পারি, খুব মনোযোগ দিয়ে যদি দেখো, এখানে কিছু স্পেসিফিক বিষয় আছে। তোমাকে পরীক্ষায় লেখার সময় টু দি পয়েন্ট লিখতে হবে, আন্দাজে লিখলে কিন্তু হবে না। ভালো করে খেয়াল করো, এখানে খেয়াল করো। বলা হচ্ছে গ্রুপ 17 এর মৌলসমূহকে হ্যালোজেন বলা হয় কেন, ব্যাখ্যা করো। বা ক্লোরিনকে হ্যালোজেন বলা হয় কেন, ব্যাখ্যা করো। বলছে গ্রুপ 17 এর মৌলসমূহ হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন। অর্থাৎ গ্রুপ 17-তে এই মৌলগুলো আছে। এখানে বলা হচ্ছে, এই দেখো হ্যালোজেনের গ্রিক হ্যাল, HAL, হ্যাল অর্থ হচ্ছে সি সল্ট। আর এই দেখো জেনাস অর্থ টু প্রডিউস। তাহলে অর্থাৎ হ্যালোজেন শব্দের অর্থ কি? সি সল্ট প্রডিউসেস। মানে হ্যালোজেন শব্দটির অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। হ্যালোজেন শব্দটির অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সমুদ্রের পানিতে ক্লোরিন, ব্রোমিন এর লবণ এবং সামুদ্রিক আগাছায় আয়োডিনের লবণ পাওয়া যায়। তাহলে আমরা কি বললাম? সমুদ্রের পানিতে ডিরেক্ট ক্লোরিন এবং ব্রোমিনের লবণ পাওয়া যায়। যেমন তোমরা সবাই বুঝতে পারছো যে ক্লোরিন, যেমন সোডিয়াম ক্লোরাইড। বলো, সোডিয়াম ক্লোরাইড নিশ্চয়ই তোমরা চেনো। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে পাওয়া যায় কোথায়? সমুদ্রের পানিতে পাওয়া যায়। ঠিক আছে, ডিরেক্টলি এদেরকে সমুদ্রের পানিতে পাওয়া যায়। আর এই ক্লোরিন এবং ব্রোমিনের লবণ এবং সামুদ্রিক আগাছায় পাওয়া যায় আয়োডিন লবণ। সমুদ্রের যে আগাছা আছে ওখানে আয়োডিন লবণ পাওয়া যায়। এছাড়া সামুদ্রিক লবণ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে ফ্লোরিন এবং অ্যাস্টেটিনের
সোডিয়াম লবণের সাদৃশ্য রয়েছে। ফ্লোরিন এবং অ্যাস্টেটিনের যে লবণটা এটা সরাসরি পাওয়া যায় না, কিন্তু এদের লবণের সাথে সামুদ্রিক লবণের অনেক সাদৃশ্য রয়েছে। এই কারণে গ্রুপ 17 মৌলসমূহ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন ও টেনেসিন এই 6টি মৌলকে একত্রে সামুদ্রিক লবণ উৎপাদনকারী তথা হ্যালোজেন বলা হয়। বলো এই কথা কি ক্লিয়ার কিনা? ওকে, একজন বলছে স্যার আবার, আরেকজন বলছে বুঝছি। দেখো এখানে লেখা আছে হ্যালোজেন শব্দের অর্থ গ্রিক হ্যাল অর্থ সি সল্ট এবং জেনাস অর্থ প্রডিউস, অর্থাৎ হ্যালোজেন শব্দের অর্থ সি সল্ট প্রডিউসেস অর্থাৎ সামুদ্রিক লবণ উৎপাদনকারী। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন এর মধ্যে এই 6টি মৌলকে একত্রে হ্যালোজেন বলা হয়, বাট এদের সবগুলা না। ক্লোরিন এবং ব্রোমিনের লবণকে সরাসরি সমুদ্রের পানিতে পাওয়া যায়, আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক আগাছায়, আর বাকি যাদেরকে সরাসরি পাওয়া যায় না ওদের লবণ অন্য জায়গায় যেখানে পাওয়া যায় তার সাথে সামুদ্রিক লবণের অনেক মিল রয়েছে, এজন্য এদেরকে হ্যালোজেন বলা হয় একত্রে। একজন বলছো এগুলার মাধ্যমে লবণ উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা এগুলোর মাধ্যমে বলতে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা বাসা বাড়িতে খাই এটা তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। সোডিয়াম ক্লোরাইড লবণ যে কোনো লবণ খাওয়া যায় না, বাট সোডিয়াম ক্লোরাইড লবণ খাওয়া যায়। তোমাদের হয়তো এত ভালো ধারণা নেই লবণ মানে কিন্তু শুধু সোডিয়াম ক্লোরাইড না, মানে লবণ মানে আমরা যেটা খাই এটাই শুধু লবণ না, এটা খাবার লবণ, বাট আরও অনেক লবণ আছে। ওকে, আমার মনে হয় বুঝে গেছো বিষয়টা। পরমাণুর লিস্ট লিখতে পারি নাই। ওকে, তুমি এটা লিখতে পারো না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা তো ইয়ার মধ্যেই আছে। এইবার খেয়াল করো 43 নম্বর কোশ্চেন হয়ে গেছে। এবার দেখো 44 নম্বর কোশ্চেন। গ্রুপ 18 মৌল যারা তাদেরকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? যেমন পরীক্ষা দিয়ে ক্রিপ্টনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, নিয়ন বা আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? হ্যাঁ, এগুলো আমরা মাথায় রাখবো। এই যে এখানে আমরা যে কোশ্চেন আছে 44, 45, 46, 47 এই পর্যন্ত কোশ্চেন পড়বো আমরা। 44, 45, 46, 47 লেকচার বুকের এ পর্যন্ত আমরা পড়বো। দেখো আমরা গ্রুপ 18 নিয়ে কথা বলি। গ্রুপ 18 নিয়ে কথা বলি, খেয়াল করি গ্রুপ 18। এই দেখো গ্রুপ 18। হ্যাঁ, এটা শেষ হলে আমরা আজকে ছুটি দিয়ে দেব। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেসন। এটা ভালো বোঝার জন্য আমাদের এই গ্রুপের সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। হ্যাঁ, যেমন দেখো আমরা জানি সবাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এর সাথে কত যোগ করব? 8 যোগ করব, তাহলে কত হবে? 10। এর সাথে এবার আবারও 8 যোগ করব, তাহলে হবে কত? 18। 18 সাথে আবার 18 যোগ করব, তাহলে হবে কত? 36। 36 এর সাথে যোগ করব 32, তখন হবে 54। 54 সাথে যোগ করব 32, তখন হবে 86। 86 সাথে যোগ করবো আবার 32, তাহলে কত হবে? তখন হবে 118। এই গ্রুপের প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে। যেমন দেখো 1s2 এটা গেল একটা, তারপর এই যে 1s2, 2s2, 2p6 দেখো এটা একটা। হ্যাঁ, হোমওয়ার্কের কোশ্চেন বলে দিব, এখন পড়ানোর সময় বলছি কমেন্ট থেকে বিরত থাকো, তো অনেক বিরক্ত করতেছে অনেকে। এবার দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 খেয়াল করো। এই দেখো খেয়াল করো, এটা হচ্ছে লাস্টে কয়টা? 8টা ইলেকট্রন। এর লাস্টে কয়টা? 8টা। অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি একই গ্রুপের যত মৌল আছে সবার বাইরের শক্তি স্তরের ইলেকট্রনীয় কাঠামো একই রকম হয়। নিশ্চয়ই এটা জানো, একই গ্রুপের যত মৌল আছে সবার বাইরের শক্তি স্তরের ইলেকট্রনীয় কাঠামো একই রকম হয়। এখানে হিলিয়ামটা একটু ব্যতিক্রম, হিলিয়ামটা শুধু ব্যতিক্রম হয়ে গেছে, এই গ্রুপের সাথে মিলে না। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এই গ্রুপের সাথে মিলে না। বাদ বাকি দেখো নিয়ন 2s2, 2p6, আর্গন এর লাস্টে আছে 3s2, 3p6। তাহলে কমেন্ট করো তো ক্রিপ্টনের লাস্টে কত থাকবে? ক্রিপ্টনের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কেমন হবে বলো? এই দেখো অলরেডি কমেন্ট করছে 4s2, 4p6, এটা হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। এইবার কমেন্ট করো দেখি পরেরটা কেমন হবে, এটা কেমন হবে, জেনন কেমন হবে? জেননের ইলেকট্রন বিন্যাস কেমন হবে বলো দেখি। অলরেডি কমেন্ট করছো, সবাই কমেন্ট করো 5s2, 5p6, এটা হচ্ছে জেননের ইলেকট্রন বিন্যাস। এইভাবে তুমি যদি রেডনে যাও, রেডনে একই হবে 6s2, 6p6। এবার এই ক্ষেত্রে 7s2, 7p6। নিশ্চয়ই বুঝতে পারছো। একটা কথা মনে রাখো, তুমি যখন ক্লাস 8-এ পড়ো তখন তোমাকে তোমার টিচার শিখিয়েছেন যে কোনো মৌল ইলেকট্রন দান করে। ও আচ্ছা, এখানে 7 হবে। হ্যাঁ,
হ্যাঁ, কোনো মৌল ইলেকট্রন দান বা গ্রহণ করে তার অষ্টক পূরণের জন্য, অষ্টক পূরণের জন্য, অর্থাৎ যে মৌল ইলেকট্রন দান করে সে চাই ইলেকট্রন দান করার পর তার বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকুক, আর যে মৌল ইলেকট্রন গ্রহণ করে ও চিন্তা করে গ্রহণ করার পর 8টা ইলেকট্রন থাকুক। অর্থাৎ দান করে অষ্টক পূরণের জন্য এবং গ্রহণ করে অষ্টক পূরণের জন্য, এটাই তার কাজ। তার কাজ দান করে অষ্টক পূরণের জন্য, গ্রহণ করে অষ্টক পূরণের জন্য। তো এখন ওর যেটা কাজ, ও যে জন্য করবে ইলেকট্রন দান বা গ্রহণ, সেটা হচ্ছে অষ্টক পূরণ করা। এদের তো সবার অষ্টক পূরণই আছে হিলিয়াম বাদে, অর্থাৎ হিলিয়াম বাদে বাকি নিষ্ক্রিয় গ্যাস যত দেখতে পাচ্ছ সবার বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, মানে দান করে 8টার জন্য, গ্রহণও করে 8টার জন্য। দ্যাটস ওয়াই এই মৌলগুলা কখনোই রাসায়নিকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে না, অন্য কারোর সাথে যুক্ত হয় না, এমনকি নিজেরাও নিজেদের সাথে যুক্ত হয় না, বলে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। তাহলে যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করলে দেখা যায় হাইড্রোজেন 1s2, এখন বলতে পারো হাইড্রোজেন 1s2 হওয়ার পর নিষ্ক্রিয় হইলো কেন, বলতে পারো তুমি হাইড্রোজেন 1s2 হওয়ার পর নিষ্ক্রিয় গ্যাস হইলো, এর কারণ হইলো প্রথম শক্তি স্তরে আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই হাইড্রোজেন হিলিয়াম যেটা এই কক্ষপথে প্রথম কক্ষপথে মাত্র 2টা ইলেকট্রনই থাকতে পারে, প্রথম কক্ষপথে মাত্র 2টা ইলেকট্রনই থাকতে পারে, তাই 2টাই আছে, অর্থাৎ ওই কক্ষপথটা পুরোপুরি তার ইলেকট্রন দ্বারা পূর্ণ। বাকি যারা আছে তাদের কক্ষপথে পূর্ণ না হলেও তাদের কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ অষ্টক পূর্ণ রয়েছে। তাই এই ধরনের মৌলের ইলেকট্রন দান, গ্রহণ বা শেয়ারের কোনো আগ্রহ নেই, তারা কারোর সাথে যুক্ত হয় না, এমনকি নিজেরাও নিজেদের সাথে যুক্ত হয় না, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আমার মনে হয় এটা বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। এই দেখো এখানে 44, 45, 46, 47 এই পর্যন্ত তোমাদের পড়া, 47 পর্যন্ত পড়া, 38 থেকে 47 পর্যন্ত তোমাদের পড়া, শুধু মাঝখানে একটা কোশ্চিন হাইড্রোজেনের অবস্থান নিয়ে বাদ। 38 থেকে 47 পর্যন্ত এতগুলা কোশ্চিন আমরা আজকে পড়ে ফেলেছি। ক্লাসটা ভালো ছিল, আরো ভালো ক্লাস নেওয়া যেত রিদম ভালো থাকলে। আমরা কোশ্চিন নাম্বার 38 থেকে 47 পর্যন্ত লেকচার বুকের হিলিয়ামেরটা আরেকবার বলবো। হ্যাঁ, হিলিয়ামের বাইরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, কিন্তু হিলিয়ামের 1s2 যেটা, এটা তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতেই পারে 2টা, না শুধু পড়লেই হবে, শুধু পড়লেও লিখে নিয়ে আসতে হবে না। হিলিয়াম তো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকেই তো 2টা, তো 2টা ইলেকট্রন যেহেতু থাকে সে তোর কক্ষপথটাই তো পূর্ণ, তাই তার ইলেকট্রন দান, গ্রহণ, শেয়ারের কোনো আগ্রহ থাকে না, দেখে সে নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায়। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।